পিতা সব কাজ সম্পন্ন করতে পারলেন না। ৭৫-১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তারা এই বাংলাদেশের মানুষের বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের দিকে কোনো দৃষ্টি তাদের ছিল না। ২১ বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে, আর আমরা সরকারে আসার পরেই আমাদের পদক্ষেপ হয় কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি করা, কারিগরি শিক্ষাকে আরও বেশি সুযোগ দেওয়া এবং আমাদের শিল্প কলকারখানার ক্ষেত্রে এই ক্ষুদ্র মাঝারি হস্তশিল্প এগুলির যেন বেশি গুরুত্ব পায়, যাতে অধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম এবং কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংকও প্রতিষ্ঠা করে দিই, যেখানে একজন তরুণ, সে শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক, যে কোনো একজন উদ্যোক্তা বিনা জামানতে ওই ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। এটা ছিল প্রথম ১ লক্ষ টাকা, পরবর্তীতে আমরা বৃদ্ধি করেছিলাম। আমরা সাক্ষরতার হার বাড়াবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই। প্রতিটি জেলা যেন নিরক্ষরতা মুক্ত হয়, মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে হাতে। ব্যাপকভাবে বেসরকারি খাতকে আমরা আরও উন্মুক্ত করি। আজকে ব্যাংক, বিমা, আমাদের টেলিভিশন, রেডিও, সেই সাথে সাথে আমাদের এয়ারলাইন্সগুলি, বিমান, হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন খাতে আমরা বেসরকারি খাতকে আরও সুযোগ সৃষ্টি করে দিই এবং উদ্যোক্তা হিসেবে আমাদের তরুণ সমাজ যাতে গড়ে ওঠে। আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দেই। শুধু গতানুগতিক শিক্ষা না, এই সাথে সাথে কর্মযোগ্য শিক্ষা যাতে হয় সেই পদক্ষেপই আমরা নিয়েছিলাম। তবে সেবার এমনকি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা সব কিছু কিন্তু বেসরকারি, সরকারি সাথে সাথে বেসরকারি খাত আমরা দেই, একটাকে লক্ষ্য নিয়ে আরও ব্যাপকভাবে যাতে কর্মসংস্থান তৈরি হয়, মানুষের কাজ করার সুযোগ হয়। খালি উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার যে সুযোগ, সেই সুযোগটাও যাতে সৃষ্টি হয় সেটাও আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সংবিধানে ১৩ অনুচ্ছেদে অর্থনৈতিক যে নীতিমালা ঘোষণা করা আছে, সেখানে সরকারি খাত, সমবায় খাত এবং বেসরকারি খাত, ৩টি খাতকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া আছে। আর সেটা অনুসরণ করেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নিই এবং পদক্ষেপ নিই। যা কিছু শুভফল দেশের মানুষ পেতেও শুরু করে। তবে ২০০১-এ আর আমরা সরকারে আসতে পারলাম না, কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে। আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই। যা হোক, এরপর ৮ বছর পরে আবার সরকারে আসি, যেখানে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিলাম, যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, সেখানেও অনেকের কর্মসংস্থান হতো। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সব কম্পিউটার শিক্ষা দেওয়া, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। সেখান থেকে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল। যা হোক, ২০০৯-৮-এর নির্বাচনে আমরা জনগণের ভোটে বিপুলভাবে বিজয় অর্জন করি, কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল ২৩৩টা সিট, বিএনপি জামাত ২০ দলীয় জোট পেয়েছিল মাত্র 30টা সিট এবং অন্যান্য জোটগুলি মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকার গঠন করার পর থেকে আবার আমরা উদ্যোগ নিই যে কীভাবে আমাদের দেশকে আরও উন্নত করা যায়, এবং আমাদের পরিকল্পনা, আমরা যখন বিরোধী দলে থাকি তখনই আমাদের কর্মপরিকল্পনা আমরা প্রণয়ন করি, যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করি। এবং আমরা স্বল্পমেয়াদী, আশু করণীয়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। এটুকু দাবি করতে পারি, গত সেই ২০০৯ থেকে ২০২৪ অন্তত ২৩ পর্যন্ত আমি বলবো যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম,
কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেটা যেতে হলে আমি সবসময় মনে করি যে আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি, কৃষি আমাদের প্রয়োজন, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। 96 সালে সরকার এসেই আমি তার উপর গবেষণার উপরে গুরুত্ব দেই, আলাদা বাজেট রাখি এবং সেইভাবে প্রণোদনা দিই এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছিলাম। 2009 সরকার গঠন করে দেখি আবার 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন, তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি একথা শুনে আমি নিজে উঠলাম, উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, আমরা সম্মান নিয়ে চলতে চাই। আর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখন তো বলেইছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মাটি আর সোনার মানুষ দিয়েই তো আমার যুদ্ধবিধ্বস্ত দেশ আমি গড়ে তুলব। অনেক বিদেশি সংস্থা, অনেক সাংবাদিক এই প্রশ্নটা তাকে করত এবং তিনি সবসময় এই উত্তরই দিতেন। তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। এবং আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, অন্তত এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন। আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন, আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন, এর পাশাপাশি যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারবো না। আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি। আজকে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, আমি যখন কৃষি যান্ত্রিকীকরণের কথা বলছি তখন কিন্তু অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন হবে। এই কৃষিকাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তারই বিভিন্ন পার্টস, বিভিন্ন কিছু উৎপাদন করতে হয়। তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানা রকম শিল্প কলকারখানা গড়ে ওঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ, সেগুলি কিন্তু বাজারি যন্ত্রাংশ, এগুলি কিন্তু প্রয়োজন হয়। আমাদের দেশে কিন্তু আমরা যদি ভালোভাবে ট্রেনিং দিই আমরা সেইগুলি তৈরি করতে পারি এবং পৃথিবীর বহু দেশে আমরা রপ্তানিও করতে পারি। আর আমার নিজের দেশেও আমি মনে করি বাজার সৃষ্টি হবে, যত আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ততই বাড়বে। এই জন্য আমরা শিল্প খাতে এখন 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এবং এই 100টা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 80টাই ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে। তা আমি মনে করি আমাদের এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই 100টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসেবে শিল্প গড়ে তুলতে পারেন। আমরা উদ্যোক্তা বান্ধব নীতিসমূহ গ্রহণ করেছি, যার ফলে নতুন বিনিয়োগ হচ্ছে এবং পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশও দেখা দিচ্ছে। এবং বিশেষ করে আমি খুব আনন্দিত যে আজকে এখানে দেখা যাচ্ছে আমাদের এই এসএমই ফাউন্ডেশনে উদ্যোক্তা 60% নারী। আমি আমার বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ সমাজের একটা অংশকে বাইরে রেখে সেই সমাজ কখনো উঠতে পারে না, এগিয়ে যেতে পারে না। তা আমাদের দেশে নারী পুরুষ সকলকেই যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে সমানভাবে দেশটা দ্রুত উন্নত হবে, এটাই আমরা বিশ্বাস করি। এটা জাতির পিতাও বিশ্বাস করতেন। তিনি বলতেন যে একটা মেয়ের অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন সেই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে আর্থিকভাবে স্বাধীনতা পাবে, নিজের অর্থ উপার্জন করতে পারবে, তো সমাজে সংসারে তারই সম্মানটা থাকবে। এই জন্য নারী উদ্যোক্তা আমাদের দরকার।
অবশ্য এখানে আরেকটা কথাও বলতে পারি, যেহেতু আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি, SME ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নামে বা বোনের নামে কারো নামে এই SME ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। এই সুযোগটা আপনারাও নিতে পারেন, সবাই নিতে পারেন, সেদিক দিয়েও কিন্তু ভালো সুযোগ আছে। তো এটা একটু পরামর্শ দিয়ে রাখলাম আর কি। কারণ অন্য কোনো জায়গায় তো 4% সুদে ঋণ পাওয়া যাবে না, কিন্তু SME ফাউন্ডেশনে তো পাওয়া যাচ্ছে। তা আপনার যারা পুরুষরা তারাও কিন্তু খুব ভালোভাবে এই সুযোগটা কাজে লাগাতে পারেন, বিশেষ করে আমাদের যুব সমাজকে বলবো। আমরা চাই যে আমাদের শিল্প খাতে আরও উদ্যোক্তার সৃষ্টি হোক, যা আমাদের অর্থনীতিতে ভালো অবদান রাখবে। আজকে 2007-08 অর্থ বছরে GDP-তে শিল্প খাতের অবদান ছিল মাত্র 17.77%। আজকে 2022-23 অর্থ বছরে তা বেড়ে 37.56% উন্নীত হয়েছে। শুধু GDP-তে অবদান বৃদ্ধি না, অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় $2,793 উন্নীত হয়েছে, যা 2005-06 অর্থাৎ বিএনপি সরকারের আমলে ছিল মাত্র $543। আর সেখানে আজকে আমরা $2,793 উন্নীত হয়েছে। হয়তো আমরা আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো। আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19-এর অতিমারি, সমস্ত কাজ বন্ধ, রপ্তানি বন্ধ, আমদানি বন্ধ, এই যে স্থবিরতা ছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের এমনকি মাথাপিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম, কিন্তু এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। এর সাথে আবার যুক্ত হয়েছে, আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন গাজায় কীভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে, তার এরপর পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক। আমরা আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই, কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমারেখায় অত্যন্ত ছোট, জনসংখ্যার দিক থেকে বিশেষ বড়। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ, নিজেদের দেশের সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, সাথে সাথে জলবায়ুর অভিঘাত থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। কারণ আমরা তো চাই শিল্প গড়ে উঠুক, কিন্তু পাশাপাশি এই দিকটাও দৃষ্টি দিতে হবে। আমাদের যারা শ্রমিকরা কাজ করে তাদের দিকেও সকলের আন্তরিক হতে হবে। আপনি যদি বেশি কাজ চান তাহলে তাদেরকে সেই কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। সেদিকে অবশ্যই সবাইকে দৃষ্টি দিতে হবে, আমি সেটা বলবো। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে সকলকেই। তাহলে আপনি আরও বেশি কাজ নিতে পারবেন। আমরা ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থায় আজকে ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই আমাদের
একটা মানে ডিজিটাল সিস্টেম রয়ে গেছে। আমরা ওয়াইফাই কানেকশন বাংলাদেশব্যাপী দিয়েছি, ব্রডব্যান্ড কানেকশন প্রায় প্রতি ইউনিয়নে আমরা পৌঁছে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। ভারতের সাথে আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সমস্যা ছিল, যেটা আইন জাতিপিতা করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যারা সরকার এসেছিল, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, কেউ এটা কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পর আমরা সেটাও সমাধান করেছি। আমাদের বিশাল সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে যারা 75 পর সরকার এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা কোনোদিনই আমাদের যে সমুদ্র সীমা আমাদের অধিকার আছে এই কথাটাও তাদের মুখে উচ্চারিত হতে শুনি নাই। কিন্তু যেহেতু আমি জানতাম, আমি বিশেষজ্ঞদের সঙ্গে সবসময় পরামর্শ করেছি। আমি সরকারে এসেই প্রথমবার থেকে উদ্যোগ নিয়েছিলাম, মাত্র 5 বছর করতে পারিনি। দ্বিতীয়বার আমরা উদ্যোগ নেই এবং জাতিপিতা বঙ্গবন্ধু 74 সালে এই আইনটা করেন, আর জাতিসংঘ করে 1982 সালে। আমরা যখন সরকার গঠন করি, আমি আনক্লজে সই করে আসি, তারপরে মাঝখানে 8টা বছর নষ্ট হয়ে যায়। 2009 এসেই আমরা উদ্যোগ নিই এবং এই যে বিশাল সমুদ্র সীমা আমরা পেয়েছি, এখানে আমাদের সমুদ্র সম্পদ, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। এখানেও কিন্তু অনেক জিনিস কিছু আছে যা আমরা আহরণ করতে পারি। এখানেও কিন্তু আমাদের এই উদ্যোক্তারা কাজ করতে পারেন বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে যেমন কক্সবাজার ক্রুজগুলো সি উইড তৈরি করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ করছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। কাজে এরকম আমাদের বহু ক্ষেত্র আছে যেখানে আমাদের কাজ করবার সুযোগ আছে। আর আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যেই যেগুলি আধুনিক মানে যাতায়াত ব্যবস্থা, একদিকে ডিজিটাল বাংলাদেশ সেটা করে দিয়েছি, সেই সাথে গভীর সমুদ্র বন্দর, আরও নতুন সমুদ্র বন্দর আমরা নির্মাণ করছি। গভীর সমুদ্র বন্দর সেটা কক্সবাজারে, মহেশখালী, মাতারবাড়ি, সেখানেও নির্মিত হচ্ছে। নতুন আরেকটা সমুদ্র বন্দর পায়রা বন্দর আমরা করে দিচ্ছি। তাছাড়া বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর তলদেশ থেকে এখন গাড়িও যেতে পারে। কাজী সেটাও চট্টগ্রামবাসী খুবই খুশি। তারা গানও বানিয়েছে, দরজার তলে চলের গাড়ি, কাজী সেটাও করে দিয়েছি। পদ্মা বহুমুখী সেতু, এটা নিয়ে যথেষ্ট আমাদের উপর নানা ধরনের চাপ ছিল। আপনারা জানেন, কোনো এক ব্যক্তির সামান্য একটা এমডির পদের লোভে পদ্মা সেতু টাকা বন্ধ করে, তখন সিদ্ধান্ত আমাদের উপরে দোষারোপ করে দুর্নীতির। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলেছিলাম যে কারো টাকা না, নিজের টাকায় পদ্মা সেতু করব। আজকে আমরা নিজের অর্থে পদ্মা সেতু করতে পেরেছি, এই জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে পদ্মা সেতু নির্মাণের ফলে কর্মক্ষেত্র প্রসারিত হয়েছে, আপনাদের পুরো দক্ষিণ অঞ্চল সংযুক্ত হয়েছে। আজকে দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিতই ছিল, প্রায় 21টা জেলা আজকে সংযুক্ত। 96 সালে সরকারে যখন আসি, তখন আমরা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু করে দিয়েছিলাম। সেখানে রেল লাইন, বিদ্যুৎ, গ্যাস লাইন সহ, আবার সেখানে অবশ্য এখন আলাদা রেল লাইনও হচ্ছে। আর পদ্মা সেতুতে রেল এবং প্রতিটি ইউটিলিটি, অর্থাৎ ওয়াইফাই কানেকশান, সেখানে বিদ্যুতের লাইন, সেখানে গ্যাসের লাইন, সব কিছু আমরা করে দিয়েছি। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে বিশাল কর্মক্ষেত্র উন্মুক্ত হয়ে গেছে। কাজে আমাদের ওই পদ্মার ওপারের দেশ যে জেলাগুলি বা ইউনিয়নগুলি, সেখানকার মানুষেরও আর্থসামাজিক উন্নতি হচ্ছে, সেখানেও বিনিয়োগের বিরাট সুযোগ এসে গেছে। আর এইসব এলাকা আমার মনে হয় এসএমই আরও বেশি কাজ করতে পারে এবং এখানে অনেক উদ্যোক্তা সৃষ্টি করতে পারে, যে সুযোগটা আগে তারা পেত না। টেলিফোনগুলি অ্যানালগ থেকে আমরাই ডিজিটাল করেছিলাম, আজকে মোবাইল ফোন সকলের হাতে হাতে। আওয়ামী লীগ সরকারই এটা দিয়ে গেছে সকলের হাতে। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা
এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। ইতিমধ্যে এসএই ফাউন্ডেশনে যেটা মানে 25% ছিল, এখন 32% উন্নীত করা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আমি আমাদের শিল্প মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা 2024 সালে বাজেট দিয়েছি। আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 সেটা আমরা প্রণয়ন করেছি। 2009 সরকার গঠন করে আমরা 2010 থেকে 21 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করেছি। এবং এই 21 সাল যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখনই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছে। এই যে বাংলাদেশে 1% এক ধাপ আমরা উপরে উঠলাম। তবে এই এত ঘাত প্রতিঘাত এত কিছুর মাঝেও আমরা কিন্তু সেটা ধরে রাখতে পেরেছি। 2024 সালে জাতিসংঘ কর্তৃক আবার এটা মানে পুনরায় পরীক্ষা করা হয়েছে। আমরা এখনও এই জায়গায় আছি। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু। সেখানেই আমাদের পরিকল্পনা আরও নিতে হবে। আর প্রেক্ষিত পরিকল্পনা আমরা যেটা করেছি 21 থেকে 41, আমি ধন্যবাদ জানাই আমাদের শিল্প মন্ত্রণালয়কে। তারা অন্তত এই আমাদের মানে 2024 থেকে 2028 পর্যন্ত শিল্পের যে কর্ম পরিকল্পনাটা করেছেন, এখনই আমি যেটা মানে উদ্বোধন করলাম, এই কর্ম পরিকল্পনা প্রণয়ন করার জন্য আমি শিল্প মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এভাবে যদি আমাদের প্রত্যেক মন্ত্রণালয় করে তাহলে আমার মনে হয় আমাদের উন্নয়নের কাজটা আরও ত্বরান্বিত আমরা করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সেখানে আমার যুব সমাজ, তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেমন স্টার্টআপ প্রোগ্রাম, এই স্টার্টআপ প্রোগ্রাম এখানেও কিন্তু আমরা বিশেষ সুবিধা দিচ্ছি, আলাদা বাজেট থাকছে। এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলে মেয়েদেরকে, সেটা তাদেরকে গ্রহণ করতে হবে। আর বিশেষ করে আমাদের নারীদের আরও উদ্যোক্তা হতে হবে। কর্মক্ষেত্রে নারীদের যে অবদান সব কিছু আবার হিসাবে নেওয়া হয় না। গৃহস্থলী যারা করে তার পাশাপাশি তারা কিছু উৎপাদনমুখী কাজও করে, সেটাও হিসাবে নিতে হবে। আর নারী উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে আরও বেশি করে সকলে যৌথভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা এই বছরটাকে হস্তশিল্পের বছর হিসেবে, বর্ষপণ্য হিসেবে হস্তশিল্পকে আমরা ঘোষণা দিয়েছি। কারণ এই হস্তশিল্পগুলি আসলে এটা সকল মানুষেরই কাজে লাগে। এমনকি আপনার ঘর বাড়ি সাজানো থেকে শুরু করে, দোকানপাট সাজানো শুরু করে, অফিস আদালত সাজানো শুরু করে, নিজেদেরও ছেলে মেয়ে সকলেই প্রত্যেক কাজে লাগতে পারে। এবং এটা সবথেকে বড় কথা যে মানুষের ভিতরে যে মেধা আছে সেটা কিন্তু বিকশিত হয়। কাজে সেই জন্যই আমরা এটাকে বেশি সুযোগ দিচ্ছি। এবং আপনারা জানবেন এখন বিদেশে কিন্তু কোনো পণ্য রপ্তানি করতে গেলে যদি কিছু হস্তশিল্প হয় সেটা কিন্তু আলাদা কদর আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের শুধু রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, পাশাপাশি আমার দেশের ভিতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় তার জন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি চাই যে এভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি। আমি আবারও এই মেলা যেটা আয়োজন করা হয়েছে এটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা ক্ষুদ্র, মাঝারি এবং হস্তশিল্প সব কিছু প্রদর্শনী হবে।
যা আমি মনে করি এই মেলার মাধ্যমে দেশের মানুষরা জানতে পারবে, আরও বেশি মানুষ উৎসাহিত হবে, আরও উদ্যোক্তা তৈরি হবে এবং আমাদের এই মেলার মাধ্যমেই আমাদের এসএমই ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। আমাদের দেশের সীমানা ছাড়িয়েও বিদেশেও রপ্তানি করার যোগ্যতা অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি, যা আমার দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। এসএমই খাতের উন্নয়নে আমাদের ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি উন্নত বিশ্বে ভোক্তাদের চাহিদা শতভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদনে আরও মনোনিবেশ করতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের সারা বাংলাদেশে আমাদের যারা আমাদের কূটনৈতিক মিশন যেগুলি আছে, অ্যাম্বাসি আছে, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি এখনকার কূটনীতি এটা শুধু পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কী, সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি। পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে, বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে, আমাদের দক্ষ জনশক্তি আছে, কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে। কাজে এই দিকটাই তারা আরও ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে, সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেইভাবেই কিন্তু কাজ করছে। যা আমি একটি বলবো যে আমাদের দেশকে এগিয়ে যাওয়ার জন্য আর আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদেরকেই আমি বেশি মনে করি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তারাই একসময় বড় শিল্পে পরিণত হবে, ছোট থেকে শুরু করে বড় হয়ে যাবে, সেটাই আমি চাই। আমার বিশ্বাস দেশীয় এসএমই শিল্পের উন্নয়নে এই মেলা ক্রমান্বয়ে আন্তর্জাতিক মাত্রা পাবে এবং এর ফলে দেশীয় পণ্যের প্রসারও ঘটবে, নতুন নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। দেশের বিভিন্ন এলাকা থেকে যারা এখানে উদ্যোক্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই মেলাকে আরও সাফল্য করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর এই মেলা আয়োজনের সাথে এসএমই ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে আমি জানাই যে যাতে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে মেলাটা আয়োজন করার জন্য আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি 11তম জাতীয় এসএমই পণ্য মেলা 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।